এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে, কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সেটা বাংলাদেশের কোনো কিছু চিনে না। এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। ডক্টর আসিফ নজরুলের কিছু অঘটন ঘটেছে, মারাত্মক কিছু ঘটনা ঘটেছে। কমিশন গঠন করা কেন হয়নি, দোষকার আসিফ নজরুলের। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। আসিফ নজরুল স্যার কি পদত্যাগ করেছেন? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, শুধু ভারতীয় রয়ের এজেন্ট নয়, এবার কিন্তু ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস এর চাইতে গুরুতর অভিযোগ এনেছেন, যেটা শুনলে কিন্তু দর্শক আপনি একেবারে চমকে উঠবেন, চিন্তায় পড়ে যাবেন আসলে কি ডক্টর আসিফ নজরুলের দ্বারা এটাও সম্ভব। দর্শক, হাসিনার পলায়নের পর থেকেই কিন্তু ডক্টর আসিফ নজরুল নানা ইস্যুতে কিন্তু সমালোচনার মুখে পড়েছেন। আর সর্বশেষ সাংবাদিক ইলিয়াস হোসেন যে গোপন তথ্যগুলি দিয়েছেন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, সেগুলি কিন্তু ধীরে ধীরে হুবহু মিলে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা পদ হারাতে পারেন। আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে, যেটা এখনই আপনাদের দেখাবো। তবে তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশ কি আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। বাহ্যিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ, স্বাধীন বিচরণ এই গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, সে বিচরণ এখনো পর্যন্ত আছে। ধরেন পাকিস্তানের মতো দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, সেখানেও কিন্তু র তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে, মাঝে মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন। আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা, বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে, তারা সবাই রয়ের এজেন্ট। মাপ চাই, আপনাদের অনেকেই, আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের এই আগ্রাসন দেখতে পারে না, কিন্তু ভাই সত্য যেটা, এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের 99% বলা চলে যে তারা ভারতের এটা করে, এবং বলেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী। তার মায়ের বৈবাহিক যে সম্পর্ক, তার আগেই তিনি তাকে গর্ভে নিয়েছিলেন। এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার টুমার, এগুলোর ব্যাপার, ওইটা নিয়ে কথা বলতে চাই না। তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার, সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে, এবং সেই টান থাকার কারণে তারা সবসময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে, তারপরে শেখ মুজিব আপনার সেই 10 জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা, দিল্লি, আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বলল সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হয়ে কি হলো, এখন দেখেন প্রতিটা জায়গায়, একদম গ্রাম থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে। আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব, ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন, এবং ইদানিং তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে, সেখানে একদম স্পষ্ট, যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন, এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল 15 বছর ধরে ভারত চালিয়েছে। এবং র আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি, সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে র। এখন এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন কি সেই র আছে কি নাই? তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। সেটা কি করা হয়েছে? আমি বাহ্যিক এমন কোন পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না, থাকতে পারবে না, কর্ম পরিচালনা করতে পারবে না, এরকম কোন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল? এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল 15 বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে, তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনে এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে এনে আবার চাকরিতে আনতে হবে, কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে। 25 ফেব্রুয়ারি যে 2009 সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেটার সাথে কারা জড়িত হয়েছিল, এই ঘটনাগুলো তারা জানেন। কতদিন লাগে আপনারা এখানে এসে তারপরে বসে, হ্যাঁ, জনগণের টাকায় অলরেডি 1 মাসের বেতন তো নিয়ে নিয়েছেন, আরো কতদিন লাগবে? তারা জেলখানায় এখনো জেল খাটছে। এগুলোর ব্যাপারে খুব তড়িৎ পদক্ষেপ নিতে হবে। আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল, তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই, তারা বেঁচে আছেন। সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন, কি হয়েছেন, কোথায় আছেন কেউ জানে না।
তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে। যাদের এখনো বয়স আছে সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই। কিছু হইলে তাদের ব্যাপার আপনারা জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি কি বলে জঙ্গি। তো এই শেখ হাসিনার এই যে নাটক, ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল 15 বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেশান্তরিত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। কিন্তু একটা অনেক বড় জায়গা আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে, সেটা হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টার। আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য। আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, এই বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা। এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ওয়াও, এরা খুবই মানবিক, এরা খুব স্বচ্ছ নিউজ করে, সুন্দর নিরপেক্ষ নিউজ করে। কিন্তু এদের একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা সেটাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয়। আপনাদেরকে যদি আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখলে তারপরে বুঝবেন যে প্রথম আলো কিভাবে খুব সূক্ষ্মভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, পাহাড়ের সমস্যা, 21শে আগস্ট, উদিচি, বিভিন্ন জায়গায় এই কিভাবে আমাদেরকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তারপর আমাদের দেশপ্রেমিক মানুষগুলোকে জঙ্গি সাজিয়েছে। আপনাদের মনে আছে যে বলা হয়েছে একটা কু করার চেষ্টা করা হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হকের নেতৃত্বে, তাকে জঙ্গি বানিয়ে কোথায় আছে কেউ জানে না। তো এই যে এটা করা হয়েছে, এটাকে কেন জঙ্গি হিসাবে নিয়ে আসা হলো? সে তো এমনিতে কোর্ট মার্শাল হতে পারতো, সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারতো। কিন্তু এই যে জঙ্গি বানানো, এটাকে এই ফর্মুলা কোত্থেকে আনলো? এই ফর্মুলা এসেছে সেই কাশ্মীর থেকে। সেটাকে এখানে নিয়ে এসেছে, এখানে এনে সেটা দিয়েই এই 15 বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে। অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে চান, বর্ডারে জীবন দিতে চান, আপনাদের কাছে অনুরোধ, আমি প্রকাশ্যে আমার ইউটিউব চ্যানেলে এসে বলে গেলাম, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো সেটার দখল খুব দ্রুত নিতে হবে। তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে। এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এইখানে বসে ভারতের রয়ের কাজ করেছে, সেই অফিসারদের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডিজিএফআই সহ বিভিন্ন জায়গায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেন বলছি, কি বোঝাতে চাচ্ছি, একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছি এই কথাগুলো। অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ নেন। আমার বিশ্বাস যে এতদিন ধরে যেই গোয়েন্দা সংস্থার যারা কাজ করেছে, ভারতের গোয়েন্দা, ভারতীয় পয়সা খেয়ে নিজেদের ইয়ের জন্য, কি বলে, প্রমোশনের জন্য এগুলো করেছে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এগুলো করেছে, আমার মনে হয় আপনাদের ভেতরে দেশপ্রেমিক আছে এবং তারাই সেনাবাহিনীর নেতৃত্ব নিয়েছেন। যদি না হয় তাহলে মনে করব যে সেনাবাহিনী এখনো রয়ের আন্ডারে কাজ করছেন, শেখ হাসিনার হয়েই কাজ করছেন। এবং আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, চাকরি সারা জীবন থাকবে না। আপনাদের মতো এরকম বহুত বালের, এই মেজর জেনারেল আর বালের লেফটেন্যান্ট কর্নেল পিছনে পিছনে ঘুরে 2 মিনিট আমাদের চ্যানেলে এসে কথা বলার জন্য, হ্যাঁ, অতএব আপনাদের মতো এরকম বালের লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল বালথাল যদি নাকি দেশের বিরুদ্ধে যান না, এই সুযোগ পাওয়ার পরেও আপনারা রিটায়ারমেন্টে গেলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না। অতএব এই চাঁদাবাজি করলে কিন্তু এরকম যাত্রার কাছে ধরা থাকতে হবে, চাকরি গেলে কিন্তু ন্যাংটা করে ছেড়ে দেওয়া হবে। সো এখনো সময় আছে, সেনাবাহিনীকে বলবো যে ভালো হয়ে যান। আপনাদের বালের ইয়েতে ভয়ও পায় না, কিছু না, আপনাদেরকে পান্তা ভাত বানায় দেওয়া হয়েছে। এবার আর ওই আগের মতো অত ধন ফোন করতে পারবেন না। আপনারা এই গেল এই কয়েকদিনে, 1.5 মাসের ভেতরেও আপনারা বিভিন্ন গণমাধ্যমে ফোন করে থ্রেট করেন, এই নিউজ করা যাবে, ওই নিউজ করা যাবে না। আপনার বাপের টিভি চ্যানেল না, আপনার বাপের পত্রিকা যে আপনি ফোন করে থ্রেট করেন, এইসব বন্ধ করেন। যদি দেশের জন্য প্রয়োজন হয় আপনি আমারে কিল করে ফেলেন, কোনো সমস্যা নাই, যদি সেটা দেশের স্বার্থে হয়। আপনাদেরকে চিনি সেই 2010 সাল থেকে। সো আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে সেনাবাহিনীতে সেই 2010 সাল, 11-12 সাল পর্যন্ত যে অফিসাররা ছিল, তাদের যেমন দেশপ্রেম ছিল, আপনাদের ভেতরে সেই দেশপ্রেম আছে, সেই দেশপ্রেমিকরা এখনো আছে। সম্মান রাখতে চাই, আশা করি আপনাদের এই সম্মান আপনারা যোগ্যতার মাধ্যমে এটাকে টিকিয়ে রাখবেন। আমরাও চাই আপনাদেরকে সম্মান করতে। যাই হোক, যেটা বলতে চেয়েছি যে আমার দেশটা এখনো নিরাপদ না। এদেশের সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা সংস্থাকে আরো কঠোর হইতে হবে এবং
ভারতীয় যে গোয়েন্দা সংস্থা সরাসরি এখানে কাজ করেছে, কারা কোথায় কি করেছে, আমি বিশ্বাস করি যে আপনারা খুব দ্রুত সেগুলো প্রকাশ করবেন। যাদেরকে মিথ্যাভাবে জঙ্গি বানানো হয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। জঙ্গি বানানোর জন্য এই যে ডেইলি স্টার এবং প্রথম আলো কিভাবে কাজ করেছে সেটা আপনারা জানেন, সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। পাহাড়ে এখন যা হচ্ছে সেখানে কাদেরকে আপনাদের প্যাট্রোনাইজ করা উচিত আর কাদেরকে দমন করা উচিত সেটাও আপনারা জানেন। আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেলাওয়ার হোসেন সাইদির নামে যাচ্ছাতাই মিথ্যাচার করেছে এবং ইলিয়াস হোসেন পরবর্তীতে দেখাইছে যে উনি বলছেন যে একমাত্র দেলাওয়ার হোসেন সাইদি ছাড়া বাকি সবার নাকি ইনভলভমেন্ট ছিল যুদ্ধাপরাধীর থাকতে পারে, বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না। তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদির নামে, তার নামে ফিচার লিখেছেন, তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাইদির এগেন্সটে মিথ্যাচার করেছেন। এই আসিফ নজরুল তখনও লাইন লাইটে আসে নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি না যে সে স্ট্রেট ওয়ে সে ভারতীয় রয়্যাল এজেন্ট, বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় ইম্পর্টেন্ট, যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল, হামিদ তার প্রিয় বন্ধু। এই তথ্য আমার কাছে অনেক আগে থেকে আছে। জেনারেল হামিদ যখন কর্নেল ছিল, লেফটেন্যান্ট কর্নেল ছিল, ডিজিএফআই তে ছিল, সে তখন এই যুদ্ধাপরাধীর যে যতগুলো মামলা আছে এগুলাকে ম্যানিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল। সেই থেকেই আসিফ নজরুলের সাথে তার ভালো খাতির। আচ্ছা, এখন যখন 5 তারিখে বঙ্গভবনে যাবে তাকে কি নিয়ে গেছে? তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে। জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায়, আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত আউটরেজিয়াস কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে। আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফের জন্য কান্নাকাটি করছে, উনি কান্না করতেই পারেন, ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা। কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোঁটাও বলে নাই। এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে 3 জন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল, এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছে বলে আমি দেখতেছি না। সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক। আর বলতে পারেন আসিফ নজরুল এটার হাত নাই, কিন্তু এরপরে মোস্তফা সরোয়ারকে আনা, ইয়াকে আনা, এই জিনিসগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আসিফ নজরুলের হাত আছে। আর তারপরে আসি হচ্ছে আমাদের এই যে বিডিআর পিলখানা নিয়ে, এটা নিয়ে তো পিলো পাসিং হচ্ছে। আমি যেটা দেখলাম উনি তো দায় মুক্তি দিয়ে দিল যে উনি তার মতামত দিয়েছেন, আসিফ নজরুল মতামত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আসছিল, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, মানে জিনিসটা হচ্ছে এটা টেবিল চালাচালি। আমার কথা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বাঙালির মিলিটারি অফিসারদের প্লাস সবার একটা আবেগের জায়গা। এটা ডিসকাস করার সময় আপনারা 3 জন একটু বসতে পারলেন না? 3 জন বসে হচ্ছে এটা কি হবে, এটা নিয়ে একটা কমিশন গঠন করতে হবে না? আপনারা বলে দিলেন এটা, আমি তো ওখানে বলে দিলাম, এটা স্ট্যাটাস দিয়ে দিলাম, দায় মুক্তি হয়ে গেল। আরে ভাই, আপনি সরকারের একটা মিনিস্টার, উপদেষ্টা, ল উপদেষ্টা, একজন যদি কোনো কিছু করে আপনি তো গিয়ে বলবেন যে জিনিসটা ঠিক হচ্ছে না, বা ইয়াকে বলবেন, নিজেরা না বলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন, তাহলে আমার মধ্যে পার্থক্য কি? আমার তো কোনো ইয়া নাই, এখানে কাজ করি, কোনো কিছু সমস্যা হলে ফেসবুকে দাঁড়ায় যাচ্ছি। আপনি তো আমার মতো ফেসবুকে দাঁড়ায় গেলেন যে এইটার দায় মুক্তি, এটা বল চালাচালি করতেছেন। বাট আমি বলে দিই যে এই জিনিসটা এই সবকিছু হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট। ইন্ডিয়া চাচ্ছে না এই যে বিক্রম মিশ্র এসছে, আমি আগেও ভিডিওতে বলছি। আমি মনে করতেছি যে আমাদের অ্যাকচুয়ালি এই আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী আমাদের সংস্কৃতির ভিতরে এসে অশ্লীলতা ঢুকাচ্ছে। এই যে জিয়াউল হাসান ছিল, তারপরে কি বলে ফলক, দিস বাস্টার্ডস দে ইউজ টু সাপ্লাই উইমেন টু তারেক সিদ্দিকী, জয়, এবং এটা উপরের দিকে মানে এদের মাথার ভিতরে মানে এই জিনিসগুলা যে মানে সামথিং ভেরি নেগেটিভ নাই। ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, কয়েকটা হাদিসও আছে, সেটা হচ্ছে আমি তাদের জন্য তাদের কাজকে শোভন করে দিয়েছি। তাদের কাছে এই জিনিসগুলা কঠিন খারাপ কিছু মনে হয় নাই। সো এই মোস্তফা সরোয়ার ফারুকী, এই পার্টি, আসিফ নজরুল গ্যাং, তারা এই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসছে। এই বাজে জিনিসগুলা সামনাসামনি তো তারা ইয়া করে না, বাট এরা আমাদের দেশ চালাচ্ছে, এটা আমি ঠিক মানে নিতে পারি না। মানে আমি নিজেকে মনে করি না যে আমি একটা মানে সেনাবাহিনীতে চাকরি করেছি, মিড লেভেল পর্যন্ত চাকরি করেছি, বাট এখন যাদেরকে উপদেষ্টা দিচ্ছে, আই ফিল সরি যে দেশে এত লোক আছে। এই যে আমরা আলম ফজলুর রহমান স্যারের কথা এতবার বলতেছি, কেউ তারে বানাচ্ছে না, কেউ তারা এই উপদেষ্টা বানাচ্ছে না। মনে করি যে আমাদের এই সমস্ত যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত। দেশের ক্ষমতা এখন কে চালাচ্ছে, কে এই উপদেষ্টা বানাচ্ছে আমি জানি না। আমি শুনতেছি যে 4 জন নাকি আবার নতুন উপদেষ্টা করুক, দ্যাটস গুড, বাট কথা হচ্ছে আমি আগেই বলছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, নামগুলো আগে থেকে প্রকাশ করে দেন না, পাবলিক রিঅ্যাকশনটা একটু দেখেন। কেউ যদি মানে হঠাৎ করে ফারুকের মতো কাউকে বানাই দিবেন,
যে আমার কাছে বলছে যে গাঁজা খায় পুরো তো ড্রেনের পাশে, তারপর ধরে ফ্রেন্ডটা ধরে নিয়ে আসতো, এরকম একটা লোককে আপনারা ইয়া বানায় দিচ্ছেন, উপদেষ্টা বানায় দিচ্ছেন। এরকম যেন না হয়। আপনারা যদি নেক্সট করতে চান ভাই নামগুলো একটু পাবলিক করেন না, আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের যেটুকু তথ্য আছে। আর এটাই শুধু আমি বলবো, কারো পক্ষে কারো কিছু। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।